স্ট্রোক এটি একটি মেডিকেল ইমার্জেন্সি। 1 সেকেন্ডের দেরি মানে মস্তিষ্কের ভয়াবহ রকমের ক্ষতি হয়ে যেতে পারে। তাই এটিকে দ্রুত চিনে ফেলা এবং সঠিক প্রাথমিক ব্যবস্থা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। সাধারণভাবে আমাদের মস্তিষ্কে রক্ত সরবরাহ কমে যাওয়াকে স্ট্রোক বলে। মানে আপনার ব্রেইনের কোনো অংশে যদি রক্ত সরবরাহ কমে যায় বা রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়, সেই অবস্থাটাকে স্ট্রোক বলা হয়। স্ট্রোক সাধারণত দুই টাইপের হয়, একটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক আর একটা হচ্ছে হেমোরেজিক স্ট্রোক। ইসকেমিক স্ট্রোক যেটা আছে সেটাতে আপনার রক্তনালী যেটা আছে সেটা ব্লক হয়ে যায়, এবং হেমোরেজিক স্ট্রোক যেটা আছে সেটাতে আপনার রক্তনালী যেটা আছে সেটা ফেটে গিয়ে রক্তক্ষরণ হয়। তো আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে কিভাবে স্ট্রোক হলে আপনি অতি দ্রুত ধরে ফেলতে পারবেন, এবং স্ট্রোক হওয়ার পর যেই সব ভুলগুলো আপনার একেবারেই করা যাবে না। তাছাড়াও স্ট্রোক হওয়ার পর আপনি বাড়িতে কি কি ধরনের ম্যানেজমেন্ট নিতে পারবেন। তো আমি সুজন আছি আপনাদের সাথে, আপনারা দেখতেছেন কুসংস্কার দমন কমিশন। বিশ্বব্যাপী স্ট্রোক চেনার সবথেকে জনপ্রিয় মাধ্যম হচ্ছে FAST, মানে ফাস্ট পদ্ধতি। এই প্রতিটা অক্ষর দিয়ে এক একটা স্পেসিফিক জিনিস ইন্ডিকেট করা হয়। তো আপনি যদি এই জিনিসটা মনে রাখতে পারেন, সেক্ষেত্রে স্ট্রোক আক্রান্ত ব্যক্তিকে সহজেই শনাক্ত করতে পারবেন। তো সর্বপ্রথম যে লেটারটা আছে সেটা হচ্ছে এফ। এফ মানে হচ্ছে ফেস ড্রপিং, বাংলায় বললে মুখ বেঁকে যাওয়া। সাধারণত স্ট্রোক আক্রান্ত ব্যক্তিকে হাসতে বললে তার মুখের এক পাশ বেঁকে যেতে শুরু করে। তাছাড়াও কথা বলার সময় অনেক সময় মুখের এক পাশ বেঁকে যেতে পারে। তো দ্বিতীয়ত যে লেটারটা আছে সেটা হচ্ছে এ। এ দিয়ে বোঝায় আর্ম উইকনেস বা হাতের দুর্বলতা। সাধারণত স্ট্রোক আক্রান্ত কোনো ব্যক্তিকে দুই হাত একসাথে উপরে তুলতে বললে যে কোনো এক হাত নিচের দিকে চলে আসে। আর স্ট্রোকে বেশিরভাগ সময় দেখা যায় যে শরীরের একটা পাশ দুর্বল হয়ে পড়ে। এরপরে যে লেটারটা আছে সেটা হচ্ছে এস। এস বলতে বোঝায় স্পিচ ডিফিকাল্টি, মানে কথা বলতে গেলে অসুবিধা তৈরি হওয়া। সাধারণত স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিরা খুব দ্রুত কথা বলতে পারে না, এবং বেশিরভাগ সময় দেখা যায় যে কথা বলতে গেলে আটকে যাচ্ছে এবং কথা খুব একটা স্পষ্ট শোনা যায় না। তাছাড়াও তাদের মধ্যে এই জিনিসটা দেখা যায় যে খুব সহজ একটা বাক্য দিলেও তারা ঠিকঠাক মতো রিপিট করতে পারতেছে না। আর সবার শেষে যে লেটারটা আছে সেটা হচ্ছে টি। টি দিয়ে বোঝায় মূলত টাইম। এখানে টাইমটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে স্ট্রোক আক্রান্ত হওয়ার পর প্রথম 3 থেকে 4 ঘন্টা হচ্ছে গোল্ডেন টাইম। এই সময় সাধারণত রোগীকে থ্রোম্বোলাইসিস করা যায়। তার জন্য স্ট্রোক শনাক্ত করে অতি দ্রুত রোগীকে হাসপাতালে নেওয়া গেলে অনেক বড় ধরনের ক্ষতির হাত থেকে বেঁচে ফেরা যায়। স্ট্রোক আক্রান্ত ব্যক্তির এগুলো ছাড়াও আরো বেশ কিছু লক্ষণ দেখা দিতে পারে। এর মধ্যে অন্যতম হচ্ছে দৃষ্টিশক্তি কমে যাওয়া বা ঘোলা দেখা, মাথা ঘোরানো বা সমন্বয়হীনতা, খুব তীব্র মাথা ব্যথা হতে পারে, বিশেষ করে হেমোরেজিক স্ট্রোকে খুব তীব্র মাথা ব্যথা হতে পারে, কথা শুনতে বা বুঝতে না পারা, এবং শরীরের অর্ধেক অংশ অবশ হয়ে যেতে পারে। বেশিরভাগ সময় দেখা যায় যে স্ট্রোক হলে শরীরের অর্ধেক অংশ অবশ হয়ে গেছে। তো এখন জেনে নেওয়া যাক যে একটা ব্যক্তি স্ট্রোক আক্রান্ত হলে যেই সব ভুলগুলো একেবারেই করা যাবে না। স্ট্রোক আক্রান্ত ব্যক্তিকে ভুল করে কখনো কোনো খাবার দেওয়া যাবে না। এর কারণ হচ্ছে সে গিলতে না পারলে সেটা যদি শ্বাসনালীতে ঢুকে যায়, সেক্ষেত্রে ভয়াবহ রকমের সমস্যা দেখা দিতে পারে। দ্বিতীয়ত যেই কাজটা করবেন না সেটা হচ্ছে যে স্ট্রোক আক্রান্ত ব্যক্তিকে কখনোই অ্যাসপিরিন বা অ্যান্টিপ্লাটিলেট জাতীয় কোনো ওষুধ গ্রহণ করানো যাবে না। সেক্ষেত্রে হেমোরেজিক স্ট্রোক হলে সেক্ষেত্রে রোগী আরও ভয়াবহ কন্ডিশনে চলে যেতে পারে। তারপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে স্ট্রোক আক্রান্ত ব্যক্তিকে ভুল করে কখনো প্রেশার ওষুধ দেওয়া যাবে না। সাধারণত স্ট্রোক আক্রান্ত হলে প্রেশার একটু বেশিই থাকে। হুট করে প্রেশার নেমে গেলে সেক্ষেত্রে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। তারপরে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে রোগীকে ভুল করেও হাঁটা চলা, ওঠা বসা কিংবা নড়াচড়া করতে দেওয়া যাবে না। যথাসম্ভব তাকে শুইয়ে দিন। তো স্ট্রোক আক্রান্ত ব্যক্তিকে যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, সর্বপ্রথম যে কাজগুলো আপনি অবশ্যই করবেন। সর্বপ্রথম যে পরামর্শটা দিবেন সেটা হচ্ছে যে যত দ্রুত সম্ভব তাকে হসপিটালে নেওয়া যায়। সাধারণত প্রথম 3 থেকে 4.5 ঘন্টা হচ্ছে গোল্ডেন টাইম। এই সময় যদি রোগীকে হসপিটালে নেওয়া যায়, সেক্ষেত্রে রোগীকে থ্রোম্বোলাইসিস করানো যায়। এর মানে হচ্ছে ওষুধ খাওয়ানোর মাধ্যমে আপনার মস্তিষ্কে যে ক্লটটা আছে সেই ক্লটটা গলিয়ে বের করে ফেলা যায়। দ্বিতীয়ত যে কাজটা করবেন, রোগীকে মাথাটা একটু উঁচু রেখে চিৎ করে শুইয়ে দিবেন। জিনিসটা খেয়াল রাখবেন যে মাথা যেন পায়ের থেকে 30 ডিগ্রি উপরে থাকে। তারপরে যে জিনিসটা করবেন যে রোগীকে একটু ঢিলে ঢালা জামা কাপড় পরিয়ে দিতে হবে, যেন তার শ্বাস প্রশ্বাস নিতে সুবিধা হয়। যদি রোগী বমি করে, সেক্ষেত্রে তার মাথাটা এক পাশে রেখে দিন, যেন বমি করতে কোনো সমস্যা না হয় এবং বমিটা যেন তার শ্বাসনালীতে ঢোকে না যায়। তারপরে যে কাজটুকু আছে সেটা আসলে হসপিটাল কর্তৃপক্ষই করে থাকে।
যে তাকে হসপিটাল নেওয়ার সাথে সাথে একটা সিটি স্ক্যান করার প্রয়োজন হয় এবং আইডেন্টিফাই করতে হয় তার কি ইসকেমিক স্ট্রোক না হেমোরেজিক স্ট্রোক। যদি ইসকেমিক স্ট্রোক হয় সেক্ষেত্রে থ্রম্বোলাইসিস করা যেতে পারে, মানে ওষুধ খাওয়ানোর মাধ্যমে সেই ক্লটটাকে গলিয়ে আনার চেষ্টা করা যাবে। এবং দ্বিতীয়ত যে জিনিসটা করা লাগতে পারে সেটা হচ্ছে থ্রম্বেক্টমি, মানে একটা তারের সাহায্যে সেই ক্লটটাকে বের করে আনা হয়। হেমোরেজিক স্ট্রোক হলে সাধারণত রোগীরা একটু জটিল কন্ডিশনে চলে যায়। তখন সর্বপ্রথম যে কাজটি থাকে সেটা হচ্ছে তার রক্তপাত থামানো লাগে এবং দ্বিতীয়ত যে কাজটা করতে হয় সেটা হচ্ছে বিপি কন্ট্রোল করতে হয় এবং ক্ষেত্র বিশেষে তার নিউরোসার্জারি লাগতে পারে। যদি কখনো দেখেন যে কোনো রোগী স্ট্রোকে আক্রান্ত হয়েছে, যত দ্রুত সম্ভব রোগীকে হাসপাতালে পাঠানোর চেষ্টা করবেন এবং একটা জিনিস এনশিওর করবেন যে কোনো ধরনের খাবার এবং কোনো ধরনের ওষুধ যেন না খাওয়ানো হয়। আপনার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা র্যাপিড সিদ্ধান্ত একজন রোগীর জীবন বাঁচিয়ে দিতে পারে। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।